মুহূর্তেই চোখটা তাকাতেই যেন মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে গেলেন উনি। হ্যাঁ, ওনাকে আমি স্পষ্ট, গাটা এখনো কাটা দিচ্ছে। আপনাদের মেয়ে এরম করছে দেখেন, অভিজ্ঞতা মানুষ তো, বয়স হয়েছে তখন, একটু তখনকার দিনে বুঝতে পেরেছে যে এই তো অন্য কিছু একটা বাতাস লেগেছে। ওঝা বলছে ওই লোকটাকে, তুই কেন পরের বইয়ের ঘাড়ে চাপলি এইভাবে? বলে আমি তো চাপিনি, আমি সিঁড়ির পাশে ছিলাম, উনি নামতে থুতু ফেললো কেন আমার গায়ে? স্পষ্ট এই কথা বলেছে। তোমার মনে পড়ছে কিছু? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি এক প্রকার। তবে আজকে আর বলছি না যে ওয়েলকাম টু আওয়ার সিরিজ, যার থিমটাই একটু ডার্ক, সেটা না বলে ফেললাম। এনিওয়েজ, আজকে আমাদের স্টুডিওতে যিনি এসেছেন তিনি একটা ঘটনা, রিয়েল ইনসিডেন্ট, যেটা শেয়ার করবেন আমাদের সঙ্গে। যতটুকুন আমি শুনেছি, কারণ যদিও সেটা আমার কাজ নয়, সেটা অরুণিমার কাজ, এই ইনসিডেন্টটা হচ্ছে কলকাতায়, রাইট? কলকাতার ইনসিডেন্ট। সো আমাদের স্টুডিওতে যিনি এসেছেন আজকে, ওনার নাম হলো শিখা রাহা। উনি একজন হাউসওয়াইফ, এবং বাকি ডিটেলসটা বা উইবেট ইনফরমেশন ওনার থেকেই শুনবো। ম্যাম, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি তো শিলিগুড়িরই বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আমি ঠিক বললাম তো, আপনি হাউসওয়াইফ? হ্যাঁ, হাউসওয়াইফ। ওই মাঝে মধ্যে একটু মিডিয়ায় যাই আসি। আচ্ছা আচ্ছা। ইনভাইট করে সবাই, সেখানে যাইটাই। যেরকম আজ এখানে কিছু বলতে এসছি, ওরকমই অনেকেই আমাকে এরকমভাবে কিছু বলার জন্য বলে। যেমন শিলিগুড়ির পুরনো বাসিন্দা তো আমরা, শিলিগুড়ি সম্বন্ধেই হয়তো কেউ বললো যে কিছু বলেন আপনার জানা, তারা ওখান থেকে কিছু নেয়টায়, তখন যেটুকু আমার মনে থাকে সেটুকুই আমি বলি, সকলেই খুব খুশি হয়। শিলিগুড়ির পুরনো বাসিন্দা বলতে মানে তাও কি, মানে বহু বছর? বহু বছর, মানে আমার ঠাকুরদাদা, বাবা, জ্যাঠামশাই, এরা সব হিন্দুস্তান শুনেছি, যা ছোটোকালে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার আগে আমরা এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং এই বাবুপাড়ায় যে আগে পাটগোলা ছিল, সেখানে আর্থিং কোম্পানি ছিল, ওটা ওইখানে আর কি মালগাড়ি ঢুকতো, ডাইরেক্ট বিজনেস হতো, জিনিসপত্র আসতো বাইরের থেকে শিলিগুড়িতে। ওটা হচ্ছে এখন বলে নিউ সিনেমার ওখানে ইয়েটা। এখন বোধহয় ওখানে একটা বড় অফিস হয়েছে 27 নম্বরের, ওইখানে একটা ঘরে আমার বাবার জন্ম। তাহলে বহু বছর পুরনো আমরা এখানে। হিন্দুস্তান পাকিস্তান মানে 47-এর আগে। হ্যাঁ, তখন আমরা কোথায়, আমরা তো জন্মই নিইনি তখন, যখন বাবারা এসেছেন। অনেক দিনই আমরা এখানকার বাসিন্দা। বেশ, তো আজকে আমরা যেই ঘটনাটা শুনবো, একটা ট্রু ইনসিডেন্ট, আমি এটুকুনি শুধু জানি। তাহলে শুনি। তবে শোনার আগে যেই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইলই। শুনি এবার। হ্যাঁ, যে গল্পটা আমি বলছি সেটা একদম নিজেদের মধ্যেই খুব সামনেরই, কিন্তু আমি নাম নেব না। আর যেইখানকার ঘটনা, সেটা কলকাতার বিশেষ নাম করা হসপিটালেরই, তাও আমি হসপিটালের নামটাও নেব না, কিন্তু একদম সত্যি ঘটনা, আমার দেখা জানা। আচ্ছা, এখনো বলতে গেলে আমার শরীরের মধ্যে একটা কীরকম হচ্ছে, আমি বলতে গেলে আমার শিহরণ, হ্যাঁ শিহরণ উঠে যায়। তবুও আপনাদের শোনাই এই ঘটনাটা। আমি আপনি করেই আপনাদের বললাম। আপনি তুমি এনিথিং, ঠিক চলবে। ঘটনাটা হচ্ছে
তখন আমরা বয়স এই 10-11 এর মধ্যে হয়। ওই সময়টায় একটা মা বাবাদের বড়দের গল্প শোনার একটা আলাদা কৌতূহল থাকে না, একদম আর গার্জেনরা যেটাকে না করবে সেটা আমাদের শোনার আগ্রহটা বেড়ে যায়। তখন ওই ভাই বোনেরা আড়ালে ইয়েতে চুপচুপ করে আমরা শুনছি, কৌতূহল শুনতে। সেই গল্পের স্মৃতিগুলো, কথাগুলোর আর কি সত্যির ঘটনা তো তো আমাদের ভীষণভাবে মনে আছে এখনও স্মৃতিতে। মানুষ চলে যায়, স্মৃতি তো রয়ে যায় না। একদম একদম। আর ভালোবাসার লোককে হারালে আরও কষ্ট হয়। তো আমার মায়ের খুব ক্লোজ, খুবই ক্লোজ একজন ভদ্রমহিলা, আমি তার নাম নিচ্ছি না, ভদ্রমহিলা বলেই বলবো ঠিক আছে, কথাটা। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। তো সেখানে আমরা এইসব গল্প তো শুনেছি। তো বেশ মাসখানেক পর আমার মাকে আর কি ওখানে যেতে হবে, মানে এরকম একটা ঘটনা, ওনার এক্সপায়ার হয়ে গেছেন, আচ্ছা তা মা যাবে। আচ্ছা। তো মার সাথে আমি গেলাম, যাওয়ার পরে ওখানে উঠলাম, ওঠার পরে দিনের বেলায় ঠিকই আছি, ভালো আছি, খেলাম দিলাম। এরপরে রাত্রে যখন শোবো, এখন ওই দিককার মানুষ খুব সংকীর্ণ জায়গায় বসবাস করে, তো আমাদের রান্নাঘরের পাশে যে ডাইনিং হল সেখানে দিয়েছে থাকতে, তো শোবো। তো ওইখানে এত গরম যে আমরা মাটিতে শুয়ে আছি। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ অর্ধেক রাত্রিরে আমার মা উঠে বসেছে, উঠে বসে ওই ভদ্রমহিলার নাম ধরে ডাকছে। আচ্ছা। তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা, যে ভদ্রমহিলা তো নেই, উনি তো এক্সপায়ার হয়ে গেছে, মা কেন ডাকছে? তাহলে বোধ হয় মা স্বপ্ন টপ্ন দেখেছে। এই আমি চিন্তাটা করতে করতে এমন সময় একটা বেড়াল আমি দেখলাম মেয়াও করে ডেকে উঠলো। আমি আমার বিড়ালটাকে তাড়িয়ে দিলাম। হ্যাঁ, তারপরে মাকে যখন ধরিয়ে আমি ঝাঁকাচ্ছি, তখন দেখছি দেওয়ালে ক্যালেন্ডার আছে, ওটা না যেমন মুরগি কাটলে টাটলে মুরগি যেমন ছটফট ছটফট করে, ক্যালেন্ডারটা না ওই রকম আওয়াজ করছে আর দুলছে। আমি যে কি রে, বাতাসে কেমন ক্যালেন্ডারটা ওরকম, অত জোরে এমন কিছু হাওয়া না যে অত জোরে শব্দ হবে। তখন আমি একটু হলাম, তখন আমার মনে হলো আরে মা তো গল্পটা করেছিল, তাহলে কি সেই গল্পের সাথে এই গল্প মিলে যাচ্ছে? হ্যাঁ, আমি সাহসটা বেড়ে গেল আমার, জানবার কৌতূহল ছোটকাল। তখন ওইভাবে আছি গেল, মাকে জল টল খাইয়ে যথারীতি আমি শুইয়ে দিলাম। ব্যাপারটা আমি বুঝলাম, মা তখনও অতটা করে না, কিন্তু ওই ভদ্রমহিলার নাম ধরে ডেকেছিল। আমি তখন আরও জিনিসটা, গল্পটা উপলব্ধি করলাম। ওটা মাকে শুয়ে টুইয়ে দিলাম, দেওয়ার পরে ঠিকই আছি। তা মাকে সকালে উঠে বললাম, তুমি যে স্বপ্নই দেখো, তুমি কিন্তু এই বাড়িতে এই নিয়ে কোনো ডিসকাস করবে না। খুব স্বাভাবিক, মানে ওনার বাড়িতেই উনি মারা গেছেন, ওনাকে নিয়েই একটা। হ্যাঁ, এটা তো ওই ভদ্রমহিলা সংসারকে এত ভালোবাসতো, আর নিজে এত সুন্দরের প্রয়াস ছিল, নিজে যে চলাফেরা করতো না, মানে পায়ের থেকে মাথা অবধি এত সুন্দর, এত সোবার ওনার সাজগোজ ছিল, খুব স্টাইলিশ ছিল। তো গেল সকালবেলাটা তো আমরা স্নান টান করলাম, খেলাম টেলাম, আছি, দুপুরে উঠলাম। সন্ধেবেলায় ও বাড়ির মালিক যখন আসে ওখান থেকে, ওনার যেখানে কাজ করে, নাম করা কলকাতায় এক হসপিটালে উনি চাকরি করতেন, অ্যানাটমি ডিপার্টমেন্টে। তো ওনার কাছে আমরা আরও অনেক গল্প টল্প শুনতাম। তাই এর মধ্যে ছাদে আমরা সবাই আছি, গল্প টল্প শুনলাম। আমি কখন ঘুমিয়ে গেছি আমি জানি না, এবং ওরা তখন যে যার মতো নিচে চলে এসছে, কাজকর্ম করবে, রাত্রিরে খাওয়া দাওয়া এসব হবে, আমরা গেস্ট গিয়েছি। তো হঠাৎ আমি মাদুরে শুয়ে আছি, হাওয়া বাতাসে খুব ভালো ঘুমটা হয়েছে। ওই সময় কানে কাছে পাটির মধ্যে একটা শব্দ হলো, যে মানে ফটফট ফটফট ওরম শব্দ। আমি উঠে পড়েছি। উঠতেই চোখটা তাকাতেই যেন মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে গেলেন উনি। হ্যাঁ, ওনাকে আমি স্পষ্ট, গাটা এখনও কাটা দিচ্ছে। এই গল্প করলেই আমার নিজেরই কীরকম হয়ে যায়, যে সত্যিই আমি এরকম দেখলাম, বা স্পিরিট বলে যে একটা জিনিস আছে, মায়া একটা, এটা বুঝলাম। তো উনি তখন নেমে যাচ্ছে, এবং ওনার সেই
তখনকার সময়ের খাটাও ভয়েল সুন্দর দামি, এখনকার যুগে ওই শাড়ির অনেক দাম। আর সেই বড় পাট ছাপা শাড়ি, উনি লম্বা লম্বা চুলের দুটো বিনি ঝুলাতেন, একটা সামনে একটা পেছনে রাখতেন। এত ভালো লাগতো না ওনাকে। আমরা না ওনাকে মার ক্লোজ হলেও আমরা ওনাকে যাই হোক একটা সম্বোধন করে ডাকতাম, সেটা আর বললাম না, একটা করেই ডাকতাম, ভালোবেসে যে বাচ্চারা ডাকে এরকম। এর মধ্যে হঠাৎ আমি বললাম এই শব্দটা হলো কেন, তাহলে বোধহয় ওই নারকেল গাছের পাতাগুলো নড়ছে বোধহয়, সেই শব্দ। নারকেল গাছের পাতা বাতাসের একটা শব্দ। দেখলাম না, তাও না। তা এখন ওদের চিলেকোঠায় একটা ঘর ছিল অন্ধকার। আমি বললাম এই ঘর থেকে কি শব্দটা আসলো? আমি না একটু কীরকম হয়ে ঘোরের মধ্যে আমি ছিলাম তখন ওই মুহূর্তে। ঘরটার মধ্যে গিয়ে আমি এখন ভাবি আমার এত সাহস হলো কী করে। ওই ঘরটার মধ্যে গিয়ে উকি ঝুঁকি মারলাম, অন্ধকার গুটগুটি ঘর, না কিছু নেই। যে তাহলে তো জিনিসটা তো নেবেই গেল সিঁড়ি দিয়ে, আমি আবার এখানে কি দেখছি। তো মায়ের একটা সন্তানের যে টান থাকে দেখলাম, সেটা হচ্ছে মা উপরে উঠে আসছে। মা বলছে ও তুই উঠে গেছিস, তুই আসছিস, আয়। হ্যাঁ মা করে ভীষণ আস্তে করে বললাম। মা বুঝে গেল। আমি যেমন মার জিনিসটা বুঝেছিলাম, মাও আমার জিনিসটা বুঝলো। বোঝার পরে গেল। এরপরে ওই ভদ্রমহিলা কেমন করে স্বর্গবাস হয়েছিল সেই ঘটনাটা আমি এখন বলবো। তা ওনার হাজব্যান্ড অ্যানাটমি ডিপার্টমেন্টে ছিল। তো অনেকেই সাহস করে ওই অ্যানাটমি ডিপার্টমেন্ট দেখতে যেত। অনেকের কাছে ওই ভদ্রমহিলা অনেক গল্প টল্প শুনতেন। তা হাজব্যান্ডকে বলতো চলো না আমি যাব একটু দেখবো। সবাই বলে এতদিন ধরে আমি তোমার সাথে আছি, তোমার ইচ্ছে করে না তোমার বউকে একটু দেখাও, তোমার যায় কর্মস্থলটা। বলে না তুমি যা পরিষ্কার মানুষ, তাতে করে তুমি ওখানে গিয়ে কতদিন যে খাবে না তার ঠিক নেই। না আমি যাব, তুমি ওরকম বলো না। তো ওরকম পিড়াপিড়ি গিয়েছে। যাওয়ার পরে ঘুরে টুরে দেখেছে যখন নেমে আসছেন সিঁড়ি দিয়ে, তখন উনি সিঁড়ির পাশে থুতু ফেলেছে। থুতু যে ফেললো ওই থুতুটাই হয়ে গেল কাল। আর বাড়িতে এসছে সে ওনার হাজব্যান্ডকেও চিনতে পারছে না, হাজব্যান্ডকে দেখলেও থুতু ফেলছে, চারিদিকে থুতু ফেলছে, মানে ঘেন্নায় একটা গন্ধ তো থাকে ওসব জায়গার, ওইটাই হয়ে গেছে। আর উনি ভীষণ টিপটাপ শৌখিন মানুষ ছিল। তারপরে না খেত না, পেট টেট ফুলে টুলে গেল তার ভদ্রমহিলার। তারপরে তার মাকে একটুখানি ইন্টারাপ্ট করছি, এই অ্যানাটমি ডিপার্টমেন্ট, রাইট? অ্যানাটমি ডিপার্টমেন্টে কি মানে আই হ্যাভ এ ভেরি ওখানে নলেজ। ডক্টররা যারা পড়াশুনো করে তারা মানে শেখে যে মানব দেহের কোথায় কি আছে ওটা জানে। হ্যাঁ, ভদ্রমহিলা হাজব্যান্ড ওনার শাশুড়িকে ডেকে আনলেন। আপনাদের মেয়ে এরম করছে দেখেন। অভিজ্ঞতা মানুষ তো, বয়স হয়েছে তখন, একটু তখনকার দিনে বুঝতে পেরেছে যে এই তো অন্য কিছু একটা বাতাস লেগেছে, মনে না সেরকম। তো আমার ওই ভদ্রমহিলা কী হলো না এই বাতাস লাগার ঘটনা মানে আমরা বেশ কয়েকটা এপিসোডে এরকম বলেছিলাম যে আগেকার যারা মানে মা দিদা ঠাকুমা তাদের কাছে শুনেছি যে এই সময় বেরোস না বাতাস। হ্যাঁ, তো ঘটনাচক্রের সেই ওয়ার্ডটাই আবার ফিরে আসলো সেই জন্যই। আচ্ছা, তারপরে তো এরকম হলো। তো আমাদের ওনার যে শাশুড়ি বলছেন যে তুমি এক কাজ করো তো, কোনো ঝাড়ফুঁককে নিয়ে আসো তো, করলে ঠিক হয়ে যাবে। তখনকার দিনে তো এসব খুব মানত টানত। মানে ঝাড়ফুঁক করা মানে কি মানে তান্ত্রিক গোছের? না তান্ত্রিক না, যেটা মানে ঝাড়ফুঁক করে ওঝা বলে যাকে। আচ্ছা, ওঝা। সে এসছে। ওই কথাটা কিন্তু ওই ভদ্রমহিলা কানে গেছে। জানা মুখ বেঁকিয়ে ভেঙচিয়ে বলছে পাবি না তুই যা, বেকার যাচ্ছিস। সত্যি ওনার হাজবেন্ড যখন গিয়েছে পায়নি। এরপরে তো পরে ডিউটিতে চলে এসছে। বুঝলাম না ওই ভদ্রমহিলাই বলছে মুখ দিয়ে, হ্যাঁ যে জানা কাউকে পাবি না, ও গড, এরকম বলছে। তো বলছে তো এ তো এরকম হয়ে গেছে, দেখি যাও। তাও বলছেন যখন শাশুড়ি মাতা আমি যাই দেখি, গেছে সত্যি যে ওঝা যার অ্যাড্রেস পেয়েছে পায়নি তাকে, সে অন্য জায়গায় আবার চলে গেছে।
2 দিন পর তাকে পেয়ে নিয়ে এসছে, এনে তখন পেশেন্ট দেখেছে, পেশেন্ট দেখার পরে বলছে হ্যাঁ এর বাতাস লেগেছে। টাকার পরে সেই ওঝা বলছেন, ওঝাই বলে দিল দেখে। এরপরে যা যা আনুষাঙ্গিক পুজো পাঠ করতে লাগে সেই সব তো বললেন ভদ্রলোককে, ভদ্রলোক সেগুলো আনলেন। পরের দিন এসে সকাল থেকে সন্ধে অবধি উনি পুজো পাঠ করলেন। পুজো পাঠ করে ওই ভদ্রমহিলার মুখের থেকে বেরোচ্ছে, তো ওই ওঝা বলছে তুই কেন অপরের স্ত্রীর ঘাড়ে চেপেছিস রে, হ্যাঁ চরিত্রহীন তুই, বলছে। তার মানে ওই বাতাসটা ছিল পুরুষ মানুষ, পুরুষ মানুষ। ভাষাটা শুনে তাই মনে হচ্ছে। হ্যাঁ ওটা ছিল পুরুষ মানুষ ওঝাটা। কিন্তু ওই ভদ্রমহিলার মুখের থেকে বেরোচ্ছে কথাগুলো। এবং বলছে তুই যাবি কি না পরের বউয়ের কাছ থেকে, তুই কেন চেপেছিস ওর ঘাড়ে, ওঝাটা বলছে চিৎকার করে, আর লাঠি দিয়ে দিয়ে মেঝেতে মারছে বাড়ি। আর তখন ওই ভদ্রমহিলা ওরে বাবা বাবা মারিস না মারিস না মারিস না এরকম করছে। বলছে তুই বেরোলি ওখান থেকে, বেরোলি, হ্যাঁ বেরোচ্ছি, আবার ঢুকলি, বেরো, মানে এরকম বড় তখনকার দিনের ওঝা ছিল। হ্যাঁ তারপরে বলে বেরিয়েছে, বলে কি নিয়ে যাবি, হাড়ি নিবি না জুতো নিবি না জামা কাপড় নিবি, কি নিবি? তখন বলছে আমি জুতো নেব। সেই জুতো মুখে দিয়ে দৌড়িয়ে যেতে গিয়ে উনি আছাড় খেয়ে পড়ে গিয়ে সেন্সলেস। মানে তখন ওই বাতাসটা চলে গেল। তারপরে তো বলে উঠেছে, জ্ঞান ট্যান যখন হয়েছে বলছে কি খাবি তুই, ওঝা বলছে, বলে মাংস ভাত। তখন ওনার মা বলছে, গল্প করলেন যেটা সত্যি, বললো যে ওই পেটে অত ভাত রাখলো কী করে? বলে প্রায় 1 হাঁড়ি, মাঝারি সাইজের 1 হাঁড়ি ভাত আর মাংস যে খেলো, ওই খেয়ে 3 দিন আর ওঠেনি বিছনার থেকে, ঘুমিয়েছিল। তারপরে যথারীতি ওঠে টোঠে, কিন্তু ওই যে ওনার শরীর ভেঙে গেল না, শরীর আর ভালো হলো না। তারপরে ওনার ভদ্রলোকের শাশুড়ি বলল দেখো তো এই নামে তোমার ডিপার্টমেন্টে কেউ আছে নাকি? নাম বলেছিল? হ্যাঁ নাম বলে দিছিল। তখন ভদ্রলোক গিয়ে ওই ডিপার্টমেন্টে পুরনো খাতা বের করে দেখে হ্যাঁ আছে এই নামে, এবং ওই অফিস হলে উনি ওনার দেহ রেখেছিল স্বেচ্ছায় উনি ওনার দেহ ওখানে রেখেছিল, মানে যেটা সুইসাইড বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যেটা মানে হ্যাঁ ওই ভদ্রলোক পেল, ওই ভদ্রমহিলার হাজবেন্ড। আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলিনি। সেটা হচ্ছে ওঝা বলছে ওই লোকটাকে তুই কেন পরের বউয়ের ঘাড়ে চাপলি এইভাবে? বলে আমি তো চাপিনি, আমি সিঁড়ির পাশে ছিলাম, উনি নামতে থুতু ফেললো কেন আমার গায়ে? স্পষ্ট এই কথা বলেছে। তোমার মনে পড়ছে কিছু? কেন থুতু ফেললো সেই জন্যেই তো আমি। আর আমার যে স্ত্রী ছিল সে তো নেই, আমার স্ত্রীর কায়দায় ওনাকে দেখতে ছিল, সেই জন্যও আমি ওনার উপরে গেছিলাম। হ্যাঁ কিন্তু এই যে ভদ্রমহিলা, সে বেশি দিন বাঁচল না, মাসখানিক বাঁচল, তারপরে সেও চলে গেল। এই যে আপনি যে ঘটনাটা শেয়ার করলেন, আমাদের দর্শকরা যারা আমাদের এই এপিসোডসগুলোকে রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন, এই জন্যই অরুণিমা আমার দিকে তাকে হাসলো। ঘটনাটা আলাদা, কিন্তু এটা মোস্ট প্রবাবলি নিউ ইয়ারের আমাদের একটা ইনহাউস এপিসোড হয়েছিল, সেখানে পুপুন একটা ঘটনা শেয়ার করেছিল, যেখানে বলেছিল যে আমি তো এখানে চুপচাপ বসেছিলাম, তুই চুলটা কেন ঝিটাইছিলি? কি একটা এরকম একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা এরকম একটা টোনে বলছিল যে কি বললো কথাটা, ও উনি কে ও চুল কেন ঝেটাইছিলে নাকি এরকম কিছু একটা বললো, চুল কেন ঝেটাইছিলে নাকি কি জন্য বলেছে, মানে চুল কেন ঝেটাইছিলে মানে চুলটা কেন, চুলের ঝাপটা লেগেছে। আমি তো হ্যাঁ ওর স্পিরিটটা ও বলছে নাকি ওর ভিতর থেকে বলছে যে আমি তো চুপচাপ ছিলাম বসে, ও কেন আমার উপরে চুল ঝেটাইছে। ও বাবা। এবং পরবর্তীতে
এই যে আপনি বললেন না যে কি নিয়ে যাবি, না না জুতো মুখে নিয়ে যায়, ওই ক্ষেত্রে ছিল হচ্ছে শিলপাটা। হ্যাঁ ওই আচ্ছা, শিলপাটা মুখে নিয়ে যেয়ে গিয়ে, মানে অত ভারী শিলপাটা মুখে করে নিয়ে যেয়ে গিয়ে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। এক্স্যাক্টলি আপনি যেটা বললেন, শুধু প্রোডাক্টগুলো আলাদা, মানে শিলপাটার জায়গায় জুতো, আচ্ছা, আর চুল ইয়ে করার জায়গায় ছিল হচ্ছে, আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, থুতু ফেলেছিল তাই জন্য। আর এই না উনিও স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছিলেন নিজের ইচ্ছায়, ওই অফিসেই, ওই অফিসেই, এবং উনি ওই আশেপাশেই থাকতেন, ওই স্প্রিটটা। আর পুপুনদার কথা অনুযায়ী ওই যে তোমার ভদ্রমহিলা, উনিও কিন্তু ওই যে সেন্সলেস হয়ে গেল, তারপর উঠলো, তারপরে আর বেশি দিন বাঁচেনি। হ্যাঁ, বেশি দিন বোধহয় এই জিনিসগুলোর এইরকমই হয়, কিন্তু শরীরটার ভেতর নষ্ট হয়ে যায় যা মনে হয়। তাই হবে। তবে একটা মানে কিউরিওসিটি জায়গার থেকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাকে। এই যে এটা তো হয়ে গেল যে ওনার মৃত্যু কি করে হলো এবং পরবর্তীতে শরীর খারাপ হয়ে গেল অ্যান্ড শি ফাইনালি পাসড অ্যাওয়ে, কিন্তু এই যে আপনি যে ওই ছাদে শুয়েছিলেন এবং আপনি যে পরিষ্কার দেখলেন যে তো সেই বাড়িতে এটা নিয়ে ডিসকাশন হয়নি যে ওই ভদ্রমহিলার স্পিরিট এখনো ওখানে বা আছে বা ঘুরে বেড়াচ্ছে বা এই ধরনের? হ্যাঁ, এইবার হচ্ছে উনি খুব ভালো মনের মানুষ ছিল, তা উনি সংসারকে তো ভালোবাসতো। যখন উনি ওই বাড়িতে মানে ভিত্তি স্থাপন হয় তখন থেকে নিজে হাতে করে সব করেছে, এবং যেদিনকে গৃহপ্রবেশ হবে সেদিন সবাই দেখবে বলে উনি যখন ফ্লোর গেটের কাছে কাঁচা ছিল ওই অবস্থায় ওনার পা দিয়েছিল, পায়ের ছাপ আছে, হ্যাঁ, বলছে যে আমি প্রবেশ করছি বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার পায়ের ছাপ। তা এইবার ওই যে আশেপাশের লোকজন যারা, তারা এটা বুঝতে পারতো যে ভদ্রমহিলা সবার সাথে খুব মেলামেশা করতো, মানে এত শৌখিন ছিল, বললাম না, মিডিয়ারও অনেক মানুষ ওনার সাথে আলাপ পরিচয় ছিল। হ্যাঁ, যার জন্য সবাই খুব ভালোবাসতো। ওনাকে হারানোর বেদনাটা ওদের মধ্যে ছিল, যেন সবাই মানে দেখলেও না ভালোই পেতো, খারাপ পেতো না, এরকম। মানে বাড়ির লোকরাও তো তার মানে ফিল করতো। হ্যাঁ হ্যাঁ, করতো, কারুর কোনো ক্ষতি করেনি, ক্ষতি কোনো এরকম স্পিরিট আছে ক্ষতি হয়ে যায়, কিন্তু এ কোনোদিন কারুর ক্ষতি করেনি। এরপরে কি হলো, ভদ্রলোক ওই বাড়িটা বিক্রি করে দিল। আচ্ছা, কলকাতারই এক বিশেষ জায়গায় থাকতো, বাড়িটা বিক্রি করে দিল। ওইখানকার বাসিন্দাই কিন্তু নিয়ে বসবাস করছে, ভালো আছে, বিন্দাস আছে তারা। মানে দুষ্টু আত্মা ভালো আত্মার একটাই আছে, তো মহাপুরুষদের আত্মা যেমন ভালো থাকে, আবার যারা মানে সমাজে খুনি টুনি মানে ক্রিমিনাল পাপ, যাদের মাইন্ড মানে সবসময় এই হিংস্র যাকে বলে থাকে, সেরকম আত্মাও তো থাকে। আবার মহাপুরুষদের আত্মা দুটো ইয়ে করলে, চিন্তা করলে রাত আর দিন হয়ে যাচ্ছে। সে ওনার আত্মা ছিল ভালো, সবার ভালো চাইতেন, সবার সাথে মিশতে চাইতো, কিন্তু এই একটা ঘটনা ওনার ভাগ্যে হয়ে গেছে, এই ব্যাপার। এই সঙ্গে আর একটা ঘটনা আমি যোগ করছি, সেটা হচ্ছে ওনার মেয়ে, একটাই মেয়ে ছিল, মেয়ে বেশ ভালো স্কুলেই ওখানকার ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করতো ছিল। তাই এর মধ্যে ওর বাবা যে আবার বিয়ে করে, অটোমেটিক ওই মার সঙ্গে, মা আর কি ভালো একটা ইয়েতে দেখতো না, খুব কড়া শাসনে রাখতো, একটু দেরি হলে স্কুল থেকে আসতে বকাবকি করতো। তা আমরা ছিলাম সেদিন, ওকে মারলো, তখন আমার মার খুব কষ্ট হয়েছিল। তা ওর মাকে বকলো যে তুমি ওর গায়ে হাত তুলতে পারলে, আর ওর সামনে বলতে পারছে না যে ও মাহারা সন্তান, ও আরও কষ্ট পাবে, তোমার হাত উঠলো, এই বলে আমাকে আলোচনা করলো রাত্রে কী করা যায়। যে দাঁড়াও, আমি ওকে নিয়ে যাব শিলিগুড়িতে গিয়ে চেঞ্জে। তা আমি ওর গার্জেন বাবাকে বললাম, ও একটু চেঞ্জে গেলে ভালো হয়, আমার সাথে দিয়ে দেন আপনি। এই ঘটনাটা যেটা আপনি বলছেন এখন, সেটা তো ওই ঘটনার বেশ কিছু বছর পরে নাকি?
হ্যাঁ মানে বছর দুয়েক, বছর উনি যাওয়ার বছর দুয়েক পরে আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়েটা এর মাই দেখাশোনা করছে, ওর বাবা বিয়ে করলো ওই মেয়ে মানুষ হওয়ার জন্য। গেল, তারপরে আমি তো নিয়ে চলে আসলাম। এখন শিলিগুড়িতে একজন ভদ্রলোক থাকতো, উনি প্রাইভেট টিউশনি করতেন। আমি তখন মাধ্যমিক দেব, উনি আমাকে পড়াতেন। আচ্ছা। তো ভদ্রলোক আবার কলকাতার মানুষ, উনি শেওড়াফুলিতে থাকতেন। তা ওনার শ্বশুরও নাকি পুজো পাঠ এইসব অ্যাস্ট্রোলজিতে ছিল, উনিও ভালো শিখেছিলেন সেটা। তা আমি অবাক হয়ে গেলাম, উনি এমন করে মানে মেয়েটাকে স্টাডি করেছিল। আমার মা এসে দাঁড়িয়েছে, আমাদের দেখেছে টেকেছে পড়িয়েছে, আমার হাত ওর হাত সবার হাত দেখেছে। কারণ হাত এমন একটা জিনিস, নেশা মতো, আমাকে বলুন না কীভাবে এরকম সব বলে, আমরা ওরকম বলতাম। ও বলল, ওর হাত দেখে না মাস্টারমশাই কেঁপে উঠলেন। তখন আমি বললাম, মাস্টারমশাই এরকম করলেন কেন? তারপরে যখন আমরা উঠে টুঠে চলে এসেছি, আমার মাকে বলছে, মাসিমা শুনুন, এই মেয়েটির মা নেই না? মা বললো, তুমি কী করে বুঝলে? বলে, আমি পেলাম, ওর শরীরের মধ্যেও পেলাম, ওর হাতেও পেলাম। কিন্তু ওর মা এমনভাবে মেয়েকে আগলায় যে এ মেয়েও বেশি দিন আপনারা পাবেন না। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়ে মানে পাশ করেছে, করাটার পর ও ডাক্তারি পড়বে এটা আশা ছিল, ওর মারও ছিল। তো ওর বাবা ডাক্তারি ওকে পড়াবে বলে সব ব্যবস্থা ঠিক হয়ে গেছিলো। কিন্তু ওর মনে একটা ওই যে ওর মা ছোটোকালে একটু শাসন করতো, পড়াশোনার নাম্বার খারাপ হলে বকতো, তা সত্যি ওর একটু নাম্বার কম এসেছিলো, কিন্তু ও চান্স পেয়ে যেত। কিন্তু ওর মনের মধ্যে ওই না, হবে না। ও কী করলো, ওই না আর ওই চিন্তা করতে করতে নিজেই ওদের ঠাকুরের ঘরে হ্যাং হয়ে গেল, ওকে আর পেল না। তাহলে ওই মাস্টারমশাই যে বলেছিলেন ঠিকই, যে ওর মা কিন্তু ওকে আগলায়, ওর পিছে পিছে থাকে, এই মেয়েকেও রাখবে না, ওনার কাছে নিয়ে যাবে। সে নিয়ে গেল। কি আশ্চর্য না, যে সন্তানকেও উনি টেনে নিলেন না, কারোর কাছে রাখবো না, এই হচ্ছে মা। তারপরে ভদ্রলোক গিয়ে গয়াতে পিণ্ডি দিল। আচ্ছা আচ্ছা। মা মেয়ে দুজনের। কিন্তু ওদের যে বাড়িটা, ওই বাড়িতে যারা আছে খুব ভালো আছে তারা, মানে অন্যরা যারা কিনেছে আছে ভালো আছে তারা, খুবই, তারা কোনো কিছু দেখে না, কোনো কিছু না। আর ওরা বলল যে এমনভাবে ওনার সাথে মিশেছিলাম, আর উনিও আমাদের সাথে এমনভাবে মিশতেন যে ওনাকে যে হারালাম সেই বেদনাটা আমাদের হয়, কষ্টটা, কিন্তু আমরা কোনো দিন কোনো কষ্ট পাইনি, আমাদের বরঞ্চ ভালোই হয়েছে এ বাড়িতে এসে। হয়তো বা উনি মেয়েকে নিয়ে যাওয়া পর্যন্ত সময়টুকু ছিলেন, বা তারপরে তো আপনি বলছেন পিণ্ডদানও হয়েছে। পিণ্ডদান করলো লাস্টে দুজনের, ইমামের, সেটা হতে পারে, আত্মার গতি বলে যেটা। তো এইরকম আধ্যাত্মিক লাইনের তো অনেক কিছু আছে, হবে। আবার আমি কেন বিশ্বাস করতাম না এই জিনিসটাকে সেটা বলি। আমি তখন এই ক্লাস 7-8 পড়ি, মা আবার উত্তম কুমারের বই আসলে, তখন তো শিলিগুড়ি এত যানজট ছিল না, ওই একটাই সিনেমা হল, মেঘদূত আর নিউ সিনেমা। তো নিউ সিনেমা উত্তম সুচিত্রা বই আসলে আমার মা ছাড়তেন না। তাহলে দেখছি রাত হয়ে যাচ্ছে, আমি তখন কয়লার উনুন ধরিয়ে আমি ভাবছি ভাতটা বসাই, তা ধোঁয়াটা উঠছে পেছনে, আমি এরকম দাঁড়িয়ে আছি, দরজা ধরে আমি গাড়ি, আমার ছায়াটা যে পড়েছে আমার সেটা হুঁশ নেই। আমি ভাবলাম কি, এই তো আজকে ভূত দেখলাম, এই তো ভূত দেখেছি। আমি যেরম নড়ছি আমি মা ভূতটা আমাকে ভেঙাচ্ছে কেন, আমি যেমন নড়ছি ওরম নড়ছে। অনেক পরে আবিষ্কার করলাম আমি তো নিজেই ভূত, আমি তো নড়ছি, ওটা তো আমি। সেই কারণে আমি ভূত বিশ্বাস করতাম না। তা দেখলাম না ভূত, না হলো ওই হলো স্পিরিট, একটা স্পিরিট বলে আচ্ছা, মানে মানুষ দেহটা ক্ষয় হয়, চলে যায়, বিনাশ হয়ে যায়,
কিন্তু স্পিড যেটা সেটা তো থেকে যায়, থেকে যায়। তার তো গতি হয় না। ওই একটাই জায়গা গতির জন্য পিণ্ডদান। সেই ঘটনাটা শুনলাম পুরোটাই। ঘটনাটা এন্ডের দিকে একটুখানি খারাপ লাগা। ইটস আ ভেরি স্যাড কাইন্ড অফ থিং। তবে যথেষ্ট ভয়াল একটা পরিবেশ এবং লেয়ারে লেয়ারে অনেকগুলো ইনসিডেন্ট, এবং যেহেতু ব্যাপারটা একটু হেভি হয়ে গেল, একটা স্যাডনেস, একটা মেয়ে সে সুইসাইড করে ফেললো অ্যাট দ্য এন্ড। সেই জন্য ওই লাস্টে যেটা একটু আগে ম্যাম আপনি বললেন, ওই ভূতের ছায়া। আমি তো নিজেই ভূত জিনিসটাকে একটু লাইটনেসে কনভার্ট করা, হালকা করলাম সবাইকে, একদমই তাই। আর সত্যির ঘটনা এটা, আমি নিজেই একটু ভূত হয়ে গেলাম, একদম সত্যি। কেমন লাগলো এই ঘটনাটা প্লিজ আমাদেরকে জানাবেন ওই কমেন্ট সেকশনটা ইউজ করে, আর সাবস্ক্রিপশন করতে কিন্তু ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ, আজকে আপনি এলেন আমাদের স্টুডিওতে এবং এই ঘটনাটা শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ, এটাই বলতে পারি। আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এই সিরিজ যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।